হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে আবার এই কন্টেন্টের সঙ্গে ফিরে এলাম। যাই হোক, মারুর স্বাদের অনুষ্ঠান দেখলাম, তো মারুর বিয়ের অনুষ্ঠান আর স্বাদের অনুষ্ঠান একসঙ্গেই হলো। না, একসঙ্গে হলো বলবো না, মানে বিয়েতে রিচুয়াল হয়নি বলে আবার স্বাদে নতুন, মানে ওদের আর কি জল ভরা, মানে জল সইতে যাওয়া, কলা তলায়। আমি প্রথমে কলা গাছগুলো লাগানো দেখে ভাবছিলাম স্বাদে এরকম রিচুয়াল হয় নাকি, মানে আমি আমার আশেপাশে কোথাও দেখিনি এরকম কিছু, নিজের স্বাদেও দেখিনি। যাই হোক, তারপরে ভাবলাম রিচুয়াল মানুষের এক এক রকম হতেই পারে, কিন্তু তখন মারু বললো যেহেতু আমাদের বিয়েতে হয়নি তাই জল সইতে গেল এবং কলাতলায় আমাদেরকে চান করাবে। যাই খুব ভালো লাগলো। তো ভিডিও শুরুতে বলতে চাই, মারুর আর মারুর সন্তান দুজনের জন্য আমার মন থেকে অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ রইল। সুস্থভাবে এই পৃথিবীতে আসুক মারুর সন্তান, এবং পুচকুটা ওর বাবা মায়ের কোল আলো করে থাকুক আর ওদের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসুক, এটাই আশীর্বাদ করলাম। তো সবটাই ভালো হবে, একদমই ভালো হবে। তো যাই হোক, খুব ভালো লাগছে। তো স্বাদের অনুষ্ঠানটা ও খুব এক্সাইটেড স্বাদের অনুষ্ঠান দেখে। তোমার শুধু একটা কথাই বলতে চাই, ভাগ্যিস পমপমকে বিয়ে করেছিল, তাহলে এইভাবে স্বাদ এই রিচুয়ালের সঙ্গে এতটা আনন্দের সঙ্গে এটা কিন্তু উপভোগ করতে পারতিস না। সত্যি কথা, এই জন্যই বলি প্রাউড ফিল করি, বুঝতে পেরেছিস? যাই হোক, খুব আনন্দ করছে, খুব মজা হলো। মেহেন্দি করলো এর আগের দিন এবং খুব সুন্দর ডেকোরেশন, বেলুন দিয়ে যে ডেকোরেশনটা করলে পমপমের কিন্তু খুব মানে দক্ষতা আছে, এগুলো বলতে হবে। ছেলেটা বেশ ট্যালেন্টেড এবং খুব পরিশ্রমও করতে পারে। তো খুব সুন্দর করে ওই বেলুনগুলো যদিও ফুলিয়ে দিয়েছে মানে ওর ভাসুরের মেয়েরা, আর সেগুলোকে সমস্ত মানে অর্গানাইজ করলো আর কি পমপম, এবং খুব সুন্দর করে ডেকোরেট করেছে। তারপরে প্যান্ডেলও করেছে, মানে ওই ছাতা নিয়ে এসে তারপর চেয়ার টেবিল দিয়ে খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট, খুবই সুন্দর হয়েছে। বললো 80 থেকে 85 জন লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল, তো খুবই সুন্দর হয়েছে। যেহেতু বিয়েটা মানে একটা, দেখো বিয়ে তো একবারই হয়, তো সেই বিয়েটাতে আমাদের প্রত্যেকেরই একটা এক্সপেকটেশন থাকে যে বিয়েতে এটা হবে ওটা হবে, সমস্ত রিচুয়ালগুলোকে, ওগুলোর জন্যই তো বিয়েটা এত ধুমধাম করে করা। কারণ ধুমধাম করে করা মানে আনন্দ, এক জায়গায় এতগুলো মানুষ, সেই রিচুয়াল, সেই সাজগোজ, সমস্ত প্রত্যেকটা নিয়মকে হুবহু পালন করা, সেটার একটা অনুভূতি অন্যরকম। কারণ আর কখনো তো সেটা আসবে না ওই একটা দিনের জন্য। ওই দিনটা শুধুমাত্র ওই ব্রাইডের জন্য স্পেশাল থাকে, কিংবা বর করে দুজনের জন্য প্রচণ্ড পরিমাণে স্পেশাল থাকে। তো সেই জায়গাটা ও মিস করেছে, সেই কারণে ওর স্বাদটা এইভাবে হচ্ছে, বুঝতে পেরেছি। পমপম সেই ইচ্ছেটাই পূরণ করেছে, দুজনে মিলেই করেছে। পমপম করেছে বলবো না, ফিনান্সিয়ালি হয়তো মারু অনেকটা হেল্প করেছে বা পুরোটাই করেছে। যাই হোক, সেটা ওদের পার্সোনাল, যেটাই করুক সেটা ওরা দুজনে মিলেই করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওর মনের ইচ্ছেটা পূরণ হলো। এবং আজকে কিছুটা ক্লিপ আসলো, পরবর্তীতে এর থেকে আরও বড় ভিডিও আসবে এবং সেখানে হয়তো সবটাই দেখাবে, সমস্তটাই। তো ওকে সাজানো হচ্ছে, বাইরে থেকে মেকআপ আর্টিস্ট নিয়ে এসে ও সাজলো, সাজের কিছুটা ঝলক দেখালো, পুরো সাজটা রেডি হয়নি। তো ভালো লাগছিলো, সুন্দর লাগছিলো। সুন্দর করে সেজে গুজে তারপরে ওর এই বেবি শাওয়ারের সেরিমনিটা সেলিব্রেট হবে। তার আগে সকালের দিকে যা যা রিচুয়াল করার সেগুলো হলো, ওই কলা তলা মানে কলা গাছ পোতা, সেখানে জল দেওয়া। তো আরেকটা কথা পমপম বললো, একটা চেলির মতো শাড়ি, সাদা লাল সাদায়, তো দেখলাম সেটা নাকি পরতেই হয়, বলছে এটা যার যার স্বাদ হচ্ছে জানো নিয়ম না, আমাদের এইরকম নিয়ম নেই, নতুন বস্ত্র পরতে হয়। নতুন বস্ত্র পরেছে। আর জানি অনেকে স্বাদে শাখা পলা দেয়, তবে আমার শ্বশুরবাড়িতে এরকম নিয়ম ছিল না, শাখা পলা দিতে পারি না। আর আমি তো মানে 7 মাসের 7টা খেয়েছি, আমার মেয়ে 7 মাসে হচ্ছে, 7 মাসের 7টা খেয়ে পরের দিনে আমি হসপিটালে গেছি আর কি, আর বাপের বাড়ির স্বাদ আমি খেতে পারিনি। যাই হোক, তো আমাদের ওই রকম নিয়ম নেই, শাখা পলা পরারও নিয়ম ছিল না। তবে সোনা দিতে হয়, শ্বশুরবাড়ি বাপের বাড়ির তরফ থেকে সোনা দিয়েছে, নতুন বস্ত্র দিতে হয়, শাড়ি সায়া ব্লাউজ, গলায় ওই কাঠের যে মালা হয় সেইগুলো পরায়, তুলসীর মালা, আর ওই নতুন টাকা ফাঁকা, এগুলো যা যা রিচুয়াল, যা যা নিয়ম সবই হয়েছে। বাট এইরকমভাবে হয়নি, হয়তো ওর বিয়েতে অনুষ্ঠান হয়নি বললেই হয়তো এইভাবে হচ্ছে, জানি না এটা ওদের নিয়ম হতে পারে, সেই বিষয়ে আমি যাচ্ছি না। তো খুব ভালো হয়েছে, কিন্তু আমার আবার এইখানে কন্ট্রোভার্সি করে বলে কথা, অনেক প্রশ্ন তো মাথার মধ্যে থাকে, সাদা মনে এত কাদা, তো মাথার মধ্যে এইসব প্রশ্ন তো আসবেই, বলে প্রশ্ন না আসলে কি হয়। চলো ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। তো যেটা বলতে চাইছি সেটা হলো গিয়ে, এই যে রিচুয়াল যে হয়নি, মানে এই জল সইতে যাওয়া, সাথে জল সইতে যাওয়াটাই দেখলাম, কলাতলায় চান করাটা দেখলাম, এই জল সইতে যাওয়ার যে রিচুয়াল হয়নি, তা বলি কি না, রিচুয়াল হয়নি, বিয়েটা ওইভাবে হয়নি, কিন্তু সামাজিকভাবে তো হয়েছিল, মানে ওদের ভাষায়। সেটা নিয়ে অবশ্য আমরা অনেক প্রতিবাদ করেছিলাম যে এটাকে মানে সামাজিক বিয়ে বলে না, যদিও ওরা আইনত বিয়ে করেছে, মানে রেজিস্ট্রি ম্যারেজ ওদের হয়েছে। কিন্তু আমার কথা হলো কি, ওই যে রাধাকৃষ্ণ মন্দিরে, রানাঘাটে রাধাকৃষ্ণ মন্দিরে ওদের বিয়ে হয়েছিল না, মানে প্রাণের ওই ভাই
সোনাদীপ ভাই সাক্ষী থেকে বিয়ে দিয়েছিল না, তা বলছি আমি এখন সোনাদীপ ভাইকে মানে মালকিনকে বলি কি তখন কি পারতে না যে যখন পুরোহিত ডেকে নিয়ে এসে ওই মন্দিরে রাধাকৃষ্ণের মন্দিরে ওই নববিষ্ণু বিয়েটাই হয়েছিল আর কি, যেটা শুধুমাত্র শুধু কন্টেন্টটা সাজবে বলে সাজার জন্য রয়েছে, কোনো রিচুয়াল ওখানে মেনটেন করা হয়নি। যাই হোক তবু ওই কন্টেন্টের জন্য তখন কি পারতে না সকালবেলা একটুখানি জল মানে একটুখানি জল ভরে নিয়ে এসে কল থেকেও 4টে কলা গাছ পুঁতে একটু ওদেরকে চান করাতো না, তাহলে তো ওদের ইচ্ছেটাও পূরণ হয়ে যেত। কেন হয়নি বলে আজকে একসাথে দুটো নিয়ম করতে হলো, স্বাদ আর বিয়ে 2 নিয়ম একসাথে হলো, বুঝতে পারছে? এই সব কিছুর জন্য কিন্তু দাঁড়িয়ে সোনাদীপ ভাই দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থেকে সামাজিক বিয়ে দিল, কিন্তু সামাজিক বিয়ের আসল নিয়মটাই করলো না, যা ফুস হয়ে গেল। যাই হোক আমি মারুকে নিয়ে ভিডিও করি না, তোমরা জানো, যেহেতু মারু এখন এই অবস্থায় আছে, অ্যাডভান্স স্টেজে আছে, সেই জন্য ওকে নিয়ে যেদিন থেকে এটা ও নিজের মুখে ডিক্লেয়ার করেছে সেদিন থেকে ওকে নিয়ে আমি কোনোরকম কন্টেন্টই করি না, যতই কন্ট্রোভার্সিয়াল টপিকস ওর দিক না কেন। কারণ আমার নিজের বিবেক বলে এই মুহূর্তে মেয়েটাকে নিয়ে কন্ট্রোভার্সি করা উচিত নয়। কন্ট্রোভার্সি করার জন্য মানে সারা জীবন পড়ে আছে, যদি আমি এই জায়গায় এক্সিস্ট করি বা বেঁচে থাকি তাহলে অবশ্যই কন্ট্রোভার্সি করা যাবে। এই মুহূর্তে ওর বাচ্চা দুজনের সুস্থ থাকাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরেও কিছু টপিক্সে কথা বলতে হয়, যদিও আমি বলি না, কিন্তু প্রয়োজন বলে তো বলতে হয়, যেহেতু কন্ট্রোভার্সি বিয়েটা। তাই মারুর ক্ষেত্রে আর আমি এর থেকে বেশি কিছু বলবো না, দেখা যাক কালকের ভিডিওতে কি আসে, তারপরে বলার মতো মনে হলে নিশ্চয়ই বলবো, না হলে বলবো না। কিন্তু এবার বলবো মালকিনকে নিয়ে। মালকিন ঝড়কে জড়িয়ে ধরে ঘুমাবে, মালকিন ঝড়কে চুমু দেবে, ঝড়কে জড়িয়ে ঘুমাবে। ঝড়ই তার বালিশ, ঝড়ই তার দিল, ঝড়ই তার জান, ঝড়ই তার ঘর, ঝড়ই তার সব। তো বলে এখন ঝড় হয়েছে বলে এত রেগে গেলে চলবে না, আবার কি ঝড় আর বৃষ্টি দুজন একসাথে এসেছে, কেউ কারো থেকে কম নয়, দুজনের ফাইট করতে মালকিনের একদম সুন্দর টিনের ঘর, যেখানে মালকিন মনে প্রাণে মানে আরাম করে থাকতো। কি ভালো লাগে আমার টিনের ঘর, ঝুমঝুম করে বৃষ্টি পড়বে, আমি শুধুই ফিল করব। সেই টিনের ঘরে জল ঢুকে গেল, কেন ঢুকবে? 80,000 টাকা খরচা করে ওই ঘরটা করেছে আর 1 টাকাও দেবে না, কেন ঘরে জল ঢুকলো? জবাব দাও। কি জবাব দেবে? মিস্ত্রি কি করে জবাব দেবে? মানে পাকা ঘরে ঝড় আর বৃষ্টি একসাথে হলে দেখবে জানলার ফাঁক দিয়ে কিন্তু জল ঢুকে যায় না, পাকা ঘরেই ঢুকে যায়। দেখবে যাদের ওই কিচেনে ওই তোমার চিমনি লাগানো থাকে সেই ফাঁকা দিয়েও জল ঢুকে না। ঝড় বৃষ্টি একসাথে মানে হাওয়া আর বৃষ্টি একসাথে হলে তখন জলটা ঢুকে যায়, সেটাকে কিন্তু আটকানো যায় না। তো এ তো টিনের ঘর টালির ঘর, সেটা মানে যত ভালো করেই করা হোক না কেন, বৃষ্টি হলে জল পড়বে, আর তার সাথে হাওয়া থাকলে তো আসবেই, জলটা তো আসবেই। তো সেইখানে জবাবটা কার কাছে চাইছো? মিস্ত্রি দাদার কাছে। মিস্ত্রি দাদা ঠিক করে ঘরটা করেনি, ওই জায়গাটা প্লাস্টারও করা যাবে না, টিনও দেওয়া যাবে না, কিছুই করা যাবে না, কিছু তো ব্যবস্থা করতে হবে। তা তুমি জানতে না যে ওই জায়গাটা কিছু করা যাবে না? এত শখ কেন তোমার? খালি দিন শুধু শখ তৈরি হয়, নতুন শখ। মানে কি বলেছি না, এখানে নিজেকে ভালোবাসে আর কাউকে না, নিজেকে ভালোবাসে বলেই কি সুন্দর করে মানে এই ঘরটা করলে সে ফিল নেবে, বৃষ্টির ফিল নেবে, সে ঝড়ের ফিল নেবে, ঝড়কে নাকি জড়িয়ে ধরে ঘুমাবে। আজকে এই ঝড় আর বৃষ্টি একসাথে এসে তার ঘরটা ভাসিয়ে দিল, মানে বোর্ডের মধ্যে, ইলেকট্রিক বোর্ডটার মধ্যে জল ঢুকছে, পুরো কারেন্ট হয়ে যাবে, এক্সেট্রা এগুলো আগে মনে ছিল না? এগুলোকে আগে মনে ছিল না? নাকি শুধু আবেগে নাচছে? এখনও আবেগে নাচছে। তা বলি কি ঝড়ের সঙ্গে ঝগড়া করো, যাও ঝড়ের সঙ্গে একটু ঝগড়া করো। ঝড় কবে আসবে? এর ভিডিও ঝড় আর বৃষ্টি ছাড়া নেই। ঝড় কবে আসবে, আমি কবে ফিল করবো, মানে নিজে ভালো আছে বলে ঝড় কবে আসবে, আমি কবে ফিল করবো। সেই দিনের কথাগুলো মনে পড়ে, যেদিন ঘরে টিন থেকে জল পড়তো, সেদিন মনে পড়ে। সেদিন তো বলতে বৃষ্টি হলেই হাঁড়ি কড়াই সব পাততো আর জল পড়ে, কি অবস্থা দেখো, ভুলে গেছে তাই না? সময় মানে বলে না রাত গাই তো বাদ গাই, সময় গেছে ভুলে গেছে, কত মানুষের কত সমস্যা। কালকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি খুব বেশি হয়নি, আমাদের এদিকে খুব বেশি হয়নি, অল্প হয়েছে, তবে হাওয়া একটু দিচ্ছিল। আর এখন তো মানে রোজকার একটা রুটিন হয়ে গেছে। আমি বলছিলাম আর কি, আমার বাড়ির লোক এত গরম পড়েছে, দেখবে ভোটটাও যাবে, বৃষ্টিও শুরু হবে। ঠিক ভোটের দিন থেকেই শুরু হচ্ছে বৃষ্টিটা। ভোটের দিন আমাদের এখানে রাত্রিবেলা কিন্তু মানে 8টা নাগাদ, 8টা থেকে শুরু হচ্ছে ঝড় বৃষ্টি। তো তারপর থেকে তো রেগুলারের আছেই। আর এরকম আমি রোজ এরকম ঝড় বৃষ্টি আসলে পরে মেঘ করে যখন আসে, হাওয়া দিলে, তখন শুধু আমি একটা কথাই ভাবি, ঠাকুর বর্ষাকালে বৃষ্টি হবে সেটাকে আটকাতে পারবো না, ভগবান বৃষ্টি হোক, কিন্তু ঝড় যেন না আসে। ও প্রচুর মানুষের প্রচুর ক্ষতি, শুধু মানুষের ক্ষতিটা নিজেদেরও অনেক ক্ষতি। গাছপালা পড়ে যায়, আমাদের ছাদের উপরে গাছগুলো কতগুলো টপ ভেঙে গেছে পুরো, মানে এত হাওয়ায় পুড়ে
হয়েই যায়, তারপরে কত গাছ ভেঙে যায়, কত মানুষ রাস্তাঘাটে থাকে, কত মানুষের ঘর বাড়ি নেই, কত মানুষের থাকার মতো কোনো রকম মাথা গোঁজার ঠিকানা থাকে, সেগুলোতে কত এফেক্ট করে, কত ক্ষতি হয়, তারাই কত কষ্ট করে মানে দিন পার করতে হয়। তারপরে এখন তো ঝড় যদি নাও হয়, ওই বৃষ্টি এখন তো এটা স্টাইল হয়ে গেছে, বাজ পড়া, মেঘ টাকা, বিদ্যুৎ চমকানো, এগুলোকে প্রচণ্ডই ভয় লাগে, মানুষের প্রত্যেকটা মানুষের ক্ষতি হয়। সেই জায়গায় বৃষ্টি হোক, শান্তভাবে বৃষ্টি হোক, বৃষ্টি মুষলধারে হলেও সেটাকে মেনে নেওয়া যায়, কিন্তু আবার অতিরিক্ত টু মাচ বৃষ্টি হলে, এক্সট্রিম লেভেলের বৃষ্টি হলে, চারিদিকে জল হলে প্রচুর ক্ষতি হয়। কিন্তু তারপরেও এগুলোকে আমাদের হাতে, আমরা কন্ট্রোল করতে পারি না। কিন্তু এই বাজ পড়া, ঝড়, এই দুটো মারাত্মক ক্ষতিকারক। আর এখনকার সময় শুধু এই দুটোই হয়, বৃষ্টি কিন্তু স্বভাব হয় না, শুধু হওয়ার মধ্যে কী হয়, ওই ঝড় হবে আর বাজ পড়বে। তো এটা হলে পরে বুকটা ধুকধুক করে। আর কি সুন্দর বলে, ঝড়কে ঝরিয়ে ঘুমাবো, ঝড়ই আমার প্রাণ, ঝড়ই আমার দিন, ঝড়ায় ঝড়ায়, কখন ঝড় আসবি, কখন বৃষ্টি আসবি, কি মানে কি মেন্টালিটি, তাই না? কি চিপ মেন্টালিটি, তাই না? তারপরে যে নিজের ওপরে যে মানে আগুনের বলে তার তাপটা যখন নিজের ওপরে পড়লো, তখনই এটা কেন হবে, এটা কী কারণে হলো, আমি এত টাকা খরচা করে ঘর করেছি, এত টাকা খরচা করে ঘর করেছে। আমফানের সময়, আমফানটা একটা অন্যরকম জিনিস, ওটা একটা সাইক্লোন, তবুও বলছি পাকা বাড়ি ছাদ উড়ে চলে গেছিলো, সেখানে টিনের ঘর, ঝড় বৃষ্টিতে সেখানে একটু এলোমেলো হবেই, হতেই পারে। সেই জন্য কেন হবে তোমার মাথায়, তোমার মস্তিষ্কের মধ্যে এইসব উদ্ভব চিন্তাভাবনা কেন আসবে যে আমি টিনের ঘরে বৃষ্টির ফিল নেব, ঝড়কে জড়িয়ে ধরবো? তো তোমার যদি এইসব উদ্ভব চিন্তাভাবনা তোমার এই মাথায় আসে, ঝড় বৃষ্টিতে তার প্রাকৃতিক নিয়ম আসবেই, সেটাকে তো তুমি আমি আটকাতে পারবো না। আর এত যদি প্রকৃতির ওপরে আমরা তাণ্ডব চালাই, প্রকৃতি তো রুষ্ট হবেই, তাই না? আজ থেকে 10 বছর আগে, 5 বছর আগে এই ধরনের জিনিসগুলো ঘটতো না, এখন যেটা হচ্ছে দিন দিন আরও বাড়বে, প্রকৃতিকে এইভাবে ধ্বংস করা হচ্ছে, তাহলে সেখানে প্রকৃতি তো রুষ্ট হবে, সেটাতে কিছু করার নেই, কিছু করার কি আছে? তারপরে আবার এই দেবীর ইচ্ছেগুলো দেখলে আমি জাস্ট অবাক হয়ে যাই। বলছে পুজো দেওয়ার তো পার্ট নেই, ভালো কথা পুজো দেবে না, কিন্তু সন্ধ্যার সময় বলছে সবাই সন্ধ্যা দিচ্ছে, চলো সন্ধ্যা দিয়ে আসে। আমি বুঝলাম না, যদি সন্ধ্যাটা দেয়নি, দেওয়াটা না খাইনি, দিয়েছি কিনা জানি না, পুজো দিতে পারছি না, সন্ধ্যা দিচ্ছি, মানে কথাটা বেরোলো বলে বলছি। তারপরে তলপেটে ব্যথা করছে, তার অনেক রিজন আছে, রিজন থাকতেই পারে, কিন্তু আমাদের এরকম যদি কোনো সমস্যা, সেটা যে রিজনের জন্যই হোক, আর আমি বুঝতে পারি না এই উদ্ভব ইচ্ছেগুলো, একদিকে কতবার বললে আমার তলপেটে ব্যথা করছে, আরেকদিকে কী সুন্দর মাছের তেল, তারপরে পুঁই শাক, মানে প্রত্যেকটা জিনিসই যেগুলো অতিরিক্ত পরিমাণে গ্যাস হয়, সেই রিলেটেড খাবারগুলো প্রচুর পরিমাণে খাচ্ছে। আবার বলছে আমার এখন মুড়ি মাখা খেতে ইচ্ছা করছে, আমার এখন দুধ চায়ের সঙ্গে মুড়ি মাখা, আবার তারিখ পর বলছে তলপেটে ব্যথা হচ্ছে। তলপেটে ব্যথার রিজনটা অন্য হতেই পারে, কিন্তু তলপেটে ব্যথার মেন রিজনই কিন্তু গ্যাস, মেন রিজনে মাঝে মাঝেই তো হয়। তারপরেও কী করে এই সমস্ত জিনিস, এই সমস্ত চিন্তাভাবনা মাথার উপরে আসে? খেতেই পারে, সেটা তার খাওয়া, তবে খাওয়ার পরে সেটাই যদি আমি উগলাতে থাকি কন্টেন্ট হিসাবে, তাহলে সেটা কিন্তু খুব দৃষ্টিকর, তাই না? সেটা কিন্তু মোটেও ভালো লাগে না। এরপরে কি ইচ্ছে হলো, ওই দেখো বর্ডারটা দেখতে পাচ্ছ, তাহলে আমার অ্যানালাইসিস কি ঠিক, মানে ঝড় বৃষ্টি আসছে, আবারও আসছে ঝড় বৃষ্টি, বুঝতে পারছো? আমার এখন ইচ্ছে করছে, আমি এখন আমার হাজব্যান্ডকে বললেই আমাকে নিয়ে যাবে ঝড়ে, একটু বেরোবো, হাওয়া খাবো, একটু বৃষ্টিতে ভিজবো। কি সুন্দর উদ্ভব চিন্তাভাবনা, উদ্ভব কথা, মানে এর ভিডিওটা আছেটা এত উদ্ভট কথাবার্তা ছাড়া আমি বুঝতে পারি না এই ভিডিওটার মধ্যে কী আছে। আবার বলছে আমার এখন থেকে যেটা মনে হবে 30-40 হাজার মানুষ আমাকে দেখছে, সেটাই আমি ভিডিওর মারফত শেয়ার করব, তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা তোমাদের মতামত দেবে। সত্যি কথা, এই 30-40 হাজার মানুষ আছে বলেই তো তুমি চলছো, আর এই 30-40 হাজার মানুষ তাদের মূল্যবান সময় নষ্ট করে তোমার এই সমস্ত মানে মন গড়া জিনিসগুলো, কাহিনিগুলোকে ডাইজেস্ট করছে, নিজেদের মধ্যে ডাইজেস্ট করছে, যতই নেগেটিভ কমেন্ট করুক তারপরে ডাইজেস্ট করছে। মানে আমি বুঝতে পারি না একজন ব্লগারের ভিডিওতে কী আছে, কী দেখাচ্ছে, মানে এটা একটা ভিডিওর নমুনা হলো, এটা কোনো ভিডিও আমি জাস্ট ভাবতেই পারি না। তারপরে বেরোলো যে চা খেয়ে দিয়ে বেরোলো, একটু হাওয়া খেতে বেরোলো, বেরিয়ে মেয়েটার সঙ্গে একটু দেখা করলো, মায়ের কাছে মেয়ে গেছে, তো তারপরে কম্পিউটারে ভর্তি করবে মেয়েকে, তো বন্ধ ছিল সেন্টারটা খুলেছে, কথা বলে আসছে, সেটাও কন্টেন্ট, সেটাকেও এটার মধ্যে ইনক্লুড করতে হলো। এই যে কম্পিউটার স্যারকে যে দেখালো, ও ব্লগার, ঠিক আছে ব্লগার, তার কি পারমিশন নিয়েছে না? সে কমফোর্টেবল ফিল করছে ক্যামেরার সামনে আসতে, হতে পারে সে হতেই পারে সে কমফোর্টেবল ফিল করছে, কিন্তু এই যে উল্টো থেকে ভিউয়ার্সটাকে এগুলো জানতে চেয়েছে,
জানতে চেয়েছি, তোমরা একটুখানি বলো। আর এদের কি কোনো প্রাইভেসি নেই? এটাও কন্টেন্ট। আমার বাচ্চাকে আমি একটা কিছু শেখাবো, কোনো একটা কোর্সে নিয়ে যাচ্ছি, শেখাবো, এটা তো কমন, কম্পালসারি এখনকার দিনে পড়াশোনা। মানে এইগুলো দেখানোটা আমি বলছি না খারাপ কিছু, কিন্তু এটা কন্টেন্ট হতে পারে, এটা কি কন্টেন্টের মধ্যে পড়ে বলে আমার মনে হয়। সেটাকেও ক্যামেরা ফুটেজ অন করে, মানে মুখে বললে হবে না, ফুটেজ অন করে সেটাকেও দেখাতে হবে, সেটাকেও দেখাতে হবে, বুঝতে পেরেছি? মানে আমি জাস্ট অবাক হয়ে যাই যে এদের নিজেদের কোনো প্রাইভেসি নেই বলে যাকে তাকে এরা উঠিয়ে নিয়ে আসে, ক্যামেরা বন্দি করে তুলে দেয়, পারমিশন দেয় কিনা আমার জানা নেই। মানে তাদেরও প্রাইভেসি নেই, তাদেরও প্রাইভেসিতে এরা মানে ইন্টারফেয়ার করে, এটাই মনে হলো। আমার মেয়েকে আমি কম্পিউটারে ভর্তি করব, আমি কথাবার্তা বলে এসেছি, ঠিক আছে, কিন্তু আমি প্রথম দিনে গিয়ে কথাবার্তা বললাম, সেটাই আমার ভিডিওর ফুটেজে চলে আসলো, সেটাই আমার কন্টেন্ট হয়ে গেল। কোনো কিছু কি এদের জীবনে প্রাইভেসি নেই? আছে, প্রচুর প্রাইভেসি আছে, সেগুলো ইন্টারনেট। তাই কিন্তু সেগুলো পাবলিক প্ল্যাটফর্মে শুধুমাত্র কখন বিক্রি হয়, যখন কন্টেন্টের প্রয়োজন, কন্ট্রোভার্সির প্রয়োজন, টানাটানি রেশারেশি চলে, তখনই বিক্রি হয়। বাকিটা এদের লাইফে প্রাইভেসিগুলো আমার মনে হয় না সত্যি কিছু আছে, সত্যি আমার মনে হয় না কিছু আছে। তো আমার এটুকুই বলার ছিল, তাই জন্য এটুকুই বললাম। ভিডিও আসবে এরপরে এই প্রসঙ্গে, মানে এরকম কন্টেন্টের প্রসঙ্গেই তো আমি কাজ করি, তো সেগুলো নিয়ে অবশ্যই ভিডিও করব। তো কালকে তো 4 মে, কালকে ইলেকশনের রেজাল্ট, জানি না কালকে ভিডিও চলবে কি চলবে না, তবুও আজকে কালকে তো বুঝতেই পারছো সবাই এক্সাইটেড, তো আমিও এক্সাইটেড থাকবো। যদি পারি আজকে রাতে একটা ভিডিও তো করে রাখার চেষ্টা অবশ্যই করবো কন্টেন্ট ওয়াইজ, তো সেটা কালকে পাবলিক করবো। আর কালকে হয়তো আর ভিডিও আসবে না, কারণ প্রত্যেকেই কালকে ব্যস্ত থাকবে, তাই না? সেখানে ভিডিও চলবেও না। আর কালকের দিনটা সবাই ব্যস্ত থাকবে, সবাই ব্যস্ত, মানে ওই নিউজ চ্যানেলের দিকে সবার চোখ থাকবে, মানে ওই বলে না চাতক পাখির মতো তাকিয়ে থাকা, তো সেই চোখটাই থাকবে। তো সেই জন্য হয়তো কালকে একটা ভিডিও দেবো। আর আজকে যা যা কথা বললাম, ঠিক বললাম না ভুল বললাম জানিও, ভিডিওটা ছোটো করলাম, ইচ্ছে করেই করলাম, কারণ একটু করেই আমার মেয়েকেও পড়াতে আসবে, তার আগে একটু টিফিনগুলো দিতে হবে, তো তারপরে ভিডিওটা তোমাদের কাছে আমাকে পৌঁছেও দিতে হবে, আমার ছাদের গাছে জল দিতে হবে, আজকে তো বৃষ্টি হয়নি, তো দিতেই হবে, তো সেই কাজগুলোও করতে হবে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এখানেই রাখছি।